এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মানবাধিকার লঙ্ঘনের দায়ে শেখ হাসিনাকে আইসিসিতে তুলতে সরকারের গড়িমসি কেন প্রশ্ন, আশ্রয় দিয়ে ভারত সংকটে আছে মন্তব্য। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দেবে বলে তারেক রহমানের আশা, দলে অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে গণশুনানি বুধবার, খরচ কমানো ও সিস্টেম লস রোধ করলে দাম বাড়ানোর প্রয়োজন নেই বলছে ক্যাব। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। দুবাইয়ে হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে ভক্তদের জমজমাট লড়াইয়ের প্রত্যাশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত সংবাদ। মানবাধিকার লঙ্ঘনের দায়ে শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে নিতে সরকার কেন গড়িমসি করছে প্রশ্ন তুলেছেন আলোচকরা। তাদের মতে, জাতিসংঘের রিপোর্টের পর হাসিনাকে ভারত থেকে বের করে দেওয়ার বিষয়ে জোরালো চাপ তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে। অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, বিচার বিভাগ কবজায় রাখার অতীতের ধারাবাহিকতা থেকে এই সরকারও বের হতে পারছে না। রিজভী নওয়াজের রিপোর্ট। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক ধারা তৈরিতে চালকেরা শোনে নাগরিক সমাজ, এই শিরোনামে আলোচনা। ব্র্যাক সেন্টার নিয়ে গবেষণা সংস্থা সানেমের আয়োজনে অর্থনীতিবিদদের ৮ম বার্ষিক সম্মেলন। প্যানেল আলোচনায় প্রশ্নোত্তর পর্বে উঠে আসে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার বিষয়টি। শেখ হাসিনাকে নিয়ে কি করবে এটা নিয়ে তারা একটা সংকটের মধ্যে আছে। আমাদের কাজ হচ্ছে এই সংকটটাকে বাড়ানো এবং তাকে চাপের মধ্যে রাখা ইন্টারন্যাশনাল ফেজে, যে আপনাকে শেখ হাসিনাকে তো আপনি রাখতে পারবেন না। জাতিসংঘ পরিষ্কার করে বলেছে যে এখানে অনেকগুলো মানবাধিকার লঙ্ঘন ঘটেছে, যেগুলো মূলত আন্তর্জাতিক অপরাধ। আন্তর্জাতিক অপরাধ হলে তার বিচারক আন্তর্জাতিক আদালতে আমরা কেন তুলতে পারছি না আমি জানি না। এটা যে কত বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমাদের ৫৫ বছরই প্রথম জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশের এই ধরনের একটা হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরবর্তী পর্যায়ে কিন্তু আমরা এরকম রিপোর্ট পাইনি। তৎকালীন জিও পলিটিক্সের কারণে অন্যান্য কারণ আছে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম এভার। এবং এখন যেটা আমাদের খুব বড় সুযোগ, যে জাতিসংঘের এই সহযোগিতা আমাদের কিন্তু নেওয়া উচিত পরবর্তী পর্যায়ের জন্য। সেটা কিন্তু আমরা এখন ক্লিয়ার না যে গভর্নমেন্টের ব্যাপারে কি অবস্থা নেবে। মব জাস্টিস, বৈষম্য নিরসনের নামে দাবি দেওয়া নিয়ে জনগণের ভোগান্তি সৃষ্টি সহ নানা বিষয়ে কথা বলেন অধ্যাপক রেহমান সোবহান। Rule of law has become one of the major challenges, and the lack of independence of the judiciary has been instrumental in that particular process. The instrumentalization of the judiciary has now become a security weapon of any regime. 3 দিনের আয়োজনটি শেষ হবে রোববার। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের মূল কাজ একটি নিরপেক্ষ নির্বাচন দেয়া। তারা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। নির্বাচনে বিএনপি জয়লাভ করলে রাষ্ট্র কাঠামো পুনর্গঠন করা হবে বলে জানান তারেক রহমান। দলের মধ্যে যারা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রাহুল রায়ের রিপোর্ট। বিএনপির জেলা সম্মেলনগুলোতে নেতাকর্মীরা উচ্ছ্বসিতভাবে অংশ নিচ্ছেন। যশোরে দ্বিবার্ষিক সম্মেলনে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেতারাও অংশ নেন। অন্য সম্মেলনগুলোর মতোই লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কথা বলে দ্রুত নির্বাচনের কথা বলেন তিনি। এই সরকার যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা বা উপহার দেওয়া দেশকে, আমরা প্রত্যাশা করি সেই কাজটি মনোযোগ সহকারে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবেন এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচাইতে প্রথম এবং সবচাইতে জরুরি, সবচাইতে মূল্যবান কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে বিএনপি অবস্থান নেয়, এটাই অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির পার্থক্য। আমরা আমাদের বহু নেতাকর্মী, বেশ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি যারা দলের এই অবস্থান থেকে সরে গিয়ে কোনো অনৈতিক কাজ করেছেন। কিছু সংখ্যক ব্যক্তি এটিকে দলের দুর্বলতা হিসাবে উপস্থাপনের চেষ্টা করছে। যারা এই কথাটি বলে অন্য কিছু হাসিলের চেষ্টা করে, দয়া করে সকলকে বলে দিবেন যে বিএনপি তার অবস্থান পরিষ্কার করেছে। বিএনপি একমাত্র দল যারা কোনো ডিনাইলে থাকে না, অর্থাৎ আমাদের ভিতরে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। তারেক রহমান বলেন, দল পুনর্গঠনের পাশাপাশি রাষ্ট্র পুনর্গঠনের শপথ নিতে হবে বিএনপি নেতাকর্মীদের। রাহুল রায়, চ্যানেল আই। নতুন করে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার এ নিয়ে গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি এবং পরবর্তী কার্যক্রম স্থগিত করার দাবি জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। তারা জানিয়েছে, অপ্রয়োজনীয় খরচ কমালে ও সিস্টেম লস রোধ করা গেলে গ্যাসের দাম আর বাড়ানোর প্রয়োজন হবে না। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। ইতিমধ্যেই শিল্প ও আবাসিক গ্রাহকদের গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানিগুলো। প্রস্তাবে শিল্পে প্রতি ঘনমিটার গ্যাসের দাম প্রায় 150% বাড়িয়ে 75 টাকা 72 পয়সা করতে বলা হয়েছে। আর আবাসিকে মিটারবিহীন গ্রাহকদের এক চুলা মাসে 990 টাকা থেকে বাড়িয়ে গড়ে 1321 টাকা এবং 2 চুলা 1080 টাকা থেকে বাড়িয়ে 1393 টাকা করার প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি সূত্র জানিয়েছে, তাদের কারিগরি কমিটিও গ্যাসের দাম বাড়ানোর সুপারিশ করতে যাচ্ছে। শিল্পে গ্যাসের দাম বাড়িয়ে আমদানি পণ্যের অবাধ বাজার তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছে ক্যাব। সংবাদ সম্মেলনে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের উপর গণশুনানি এবং পরবর্তী কার্যক্রম স্থগিত করার দাবি জানান ক্যাবের উপদেষ্টা। 3 মাস 6 মাসে সরকারের কাছে বিদ্যুতের দাম বাড়ানো, আমদানি বাজারকে এরকম অস্থিতিশীল, রপ্তানি বাজারকে অস্থিতিশীল করে ফেলা, এই সব ব্যাপারগুলো এবং 30 টাকা থেকে 75 টাকা শুধু শিল্পকে নিয়ে যাওয়া, এই সব বিষয়গুলো আমার সব অশনি সংকেত মনে হচ্ছে। ক্যাব উপদেষ্টার মতে খরচ কমিয়ে ভর্তুকি কমানো সম্ভব, তবে সরকার সে পথে হাঁটছে না। এসব কিসের ইঙ্গিত যে এই খাতটাকে আমরা আমদানি বাজারে পরিণত করছি এবং সরকার সেখানে পুরোহিত্য করছে, এটাই প্রমাণ করে এই সরকারের মেয়াদ শেষ হবে এই আশঙ্কা মানুষ করছে। এই মূল্য বৃদ্ধি সরকারের করা দরকার, আমি তা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে কোথাও নেপথ্যে কোনো শক্তি সরকারকে এইসব কাজ করতে বাধ্য করছে এবং মানুষের মুখোমুখি করছে। আসছে গরমে বিদ্যুৎ পরিস্থিতি মোকাবেলায় যথাযথ ব্যবস্থা এখনও নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বেসরকারি এভিয়েশন মালিকদের সংগঠন এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ AOAB-র 12তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। AOAB-র সভাপতি ও স্কার এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচিত কার্যনির্বাহী কমিটির 13 সদস্যের নাম ঘোষণা করা হয়। সভাপতি পদে স্কার এয়ার লিমিটেডের অঞ্জন চৌধুরী, মহাসচিব পদে নভো এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, সহসভাপতি 1 পদে মেঘনা এভিয়েশন লিমিটেডের চেয়ারম্যান মোস্তফা কামাল,
সহসভাপতি 2 পদে ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেডের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ পদে ইমপ্রেস এভিয়েশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন, যুগ্ম সচিব পদে ব্লু ফ্লাইং একাডেমি লিমিটেডের আব্দুল্লাহ আল জহির স্বপন, সাংগঠনিক সম্পাদক পদে বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স লিমিটেডের রাকিবুল কবির, প্রকাশনা সম্পাদক পদে স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান নির্বাচিত হয়েছেন। সদস্য পদে সাউথ এশিয়ান এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার AFM মহিবুল্লাহ, বসুন্ধরা এয়ারওয়েজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোভান, BRB এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ রহমান, গ্যালাক্সি ফ্লাইং একাডেমি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস নির্বাচিত হন। অঞ্জন চৌধুরী বলেন, বর্তমানে দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মফিজুর রহমান বলেন, জেট ফুয়েলের দাম, কাস্টমস জটিলতা ও সিভিল এভিয়েশন নির্ধারিত উচ্চ হারে বিভিন্ন ফি এবং সারচার্জ এ খাতের মালিকদের মহাসংকটে ফেলেছে। এভিয়েশন শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন সহ বিভিন্ন সংস্থার সহযোগিতা প্রয়োজন বলেছেন নবনির্বাচিত সদস্যরা। যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ রোধে চামড়া খাতের পরিবেশ বান্ধব অগ্রযাত্রা নিশ্চিতের পাশাপাশি আসবে অর্থনৈতিক সমৃদ্ধি। এক্ষেত্রে চামড়া শিল্পের সামাজিক ও পরিবেশগত মান উন্নয়নে পরিবেশ বান্ধব প্রযুক্তির বিকল্প নেই বলে মত খাত সংশ্লিষ্টদের। বিশ্ববাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরিতে লেদার ওয়ার্কিং গ্রুপ LWG সনদের যখন বাধ্যবাধকতা, তখন যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা ও কমপ্লায়েন্স নিশ্চিতে জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। মোশাহিদ রনির রিপোর্ট। পশুপালনের ধরন, আবহাওয়া আর খাদ্যাভ্যাসের কারণে বৈশ্বিকভাবেই উন্নত বিবেচিত হয় বাংলাদেশের কাঁচা চামড়া। অমিত সম্ভাবনা থাকলেও অব্যবস্থাপনা ও অপরিণামদর্শী কর্মকাণ্ডে দশকের পর দশক অন্যতম সংকটজনক খাত এই শিল্প। অনিয়ন্ত্রিত বর্জ্য দূষণ ও সনাতনী পদ্ধতির কারণে পরিবেশ প্রতিবেশ যেমন ধ্বংস হচ্ছে, তেমনি লাগামহীনভাবে ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। ধুঁকতে থাকা চামড়া খাতের সংকট কাটিয়ে সমৃদ্ধি নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে চলছে বিল্ডিং এ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্প। এরই অংশ হিসেবে মাল্টি স্টেক হোল্ডার্স ডায়ালগ, গবেষণা, সচেতনতামূলক কর্মসূচি সহ ভিন্নধর্মী কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রকল্প সহযোগী সলিডার সুইস, অসি ফাউন্ডেশন, সবুজের অভিযান ফাউন্ডেশন, গণস্বাস্থ্য কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ 8টি সংস্থা। সংকট ও উত্তরণের রূপরেখা নিরূপণে পাদুকা শিল্পের মালিক ও শ্রমিক প্রতিনিধির পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সংস্থার অংশগ্রহণে চলছে অগ্রযাত্রা। এখানে অনেক ধরনের সমস্যা, যেমন স্বাস্থ্যগত সমস্যাও আছে শ্রমিকরা যারা কাজ করেন এখানে। তথ্য বলছে, দেশে বছরে 400 কোটি বর্গফুট কাঁচা চামড়া সংগ্রহ করা হলেও অব্যবস্থাপনা ও সনাতন পদ্ধতির কারণে নষ্ট হয় 50 লাখ বর্গফুট। এমন বাস্তবতায় দূষণ রোধে চ্যালেঞ্জ ও কর্মকৌশল নির্ধারণের মাধ্যমে চামড়া খাত পরিবেশগত মানদণ্ড অর্জনের পাশাপাশি অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনের আশাবাদ সংশ্লিষ্টদের। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। এবারে ICC চ্যাম্পিয়ন্স ট্রফি। বিরতির পর আবারও আমন্ত্রণ। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় আরও 6 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। শর্ত মানলে বাকি সব জিম্মিকে একসঙ্গেই মুক্তি দিতে রাজি আছে বলে জানিয়েছে হামাস। শনিবার মুক্তি পাওয়া 6 জিম্মির বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে 620 ফিলিস্তিনের মুক্তি পাওয়ার কথা রয়েছে। 19শে জানুয়ারি এ যুদ্ধবিরতি শুরু হয়েছে। প্রথম ধাপের 42 দিনের যুদ্ধবিরতির সময় 33 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস।
বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ১,৯০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। শর্ত মানলে এক ধাপে বাকি সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হামাস প্রস্তুত রয়েছে বলে সংগঠনের এক মুখপাত্র জানিয়েছেন। পাশাপাশি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের সব ধাপ বাস্তবায়নে হামাসের আন্তরিকতার বিষয়টিও পুনর্ব্যক্ত করেন তিনি। এবারে কৃষি সংবাদ। টাঙ্গাইলের যমুনার বিস্তীর্ণ চর জমিতে নানা জাতের কলার আবাদ হচ্ছে। সামান্য পরিচর্যা করলেই বেড়ে ওঠে এসব কলা গাছ। রোগবালাই কম থাকায় কলা আবাদের ঝুঁকি কম, তবে যমুনার ভাঙনে মাঝে মধ্যে বিলীন হয়ে যায় এসব চরাঞ্চল। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। সাধারণত টাঙ্গাইলের পাহাড়ি এলাকায় কলার আবাদ হয়। চলতি মৌসুমে টাঙ্গাইলে প্রায় ৪,৯০০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। উৎপাদন হবে ১,৩০,২০০ মেট্রিক টন কলা। লাভজনক হয় কৃষক খুশি কলার আবাদ করে। ৪০০ থেকে ৪৫০ বা ৫০০ মতো কলা গাছ আছে। ১-১৫০ মতো এখন মোটামুটি ছড়িয়ে আইছে। মাসখানের মধ্যে হয়তো ১০০টা বা ৮০টা কাটা যাবে। সার বীজ দিয়া ৫-৬ হাজার টাকার মতো খরচা যায় ২ বিঘা জায়গা। আমার কিন্তু খুব ভালো লাভবান হই আমি। ২ বিঘা জায়গা প্রায় ২ লাখ টাকা কলা গাছ হয়, বুঝছেন। এত খরচ আছে, মনে করেন ৫০-৬০ হাজার টাকা খরচা হয়, আর বাদ বাকি টাকাটা আমাদের। কলা আবাদে কৃষকদের তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। জেগে ওঠা চরগুলোতে কলা আবাদ যে ভালো ভ্যারাইটি এবং উন্নত জাতের যে কলাগুলো আছে সেগুলো যাতে তারা আবাদ করে, সেটা আমরা মাঠ পর্যায়ে কর্মীদের মাধ্যমে তাদেরকে নিয়মিত পরামর্শ দিচ্ছি। এছাড়া বিভিন্ন ম্যানেজমেন্ট যেগুলো আছে, ফার্টিলাইজারের ডোজ, কারণ কলা আবাদের ক্ষেত্রে ফার্টিলাইজার ডোজ একটা বিশেষ দিক, এবং পাশাপাশি যদি কোনো রোগের আক্রমণ হয় এটার দ্বারা পুরো বাগান ক্ষতিগ্রস্ত হতে পারে, তো সেটা প্রিকশন হিসেবে কৃষকদেরকে আমরা নিয়মিত পরামর্শ দিচ্ছি। তামাক উৎপাদনে বহুজাতিক কোম্পানিগুলোর দৃষ্টি এখন এসব চরাঞ্চলের দিকে। কলার আবাদ ছড়িয়ে দিতে পারলে তামাকের আবাদ বন্ধ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। নরসিংদীর পলাশে অনুমোদনহীন ব্যাটারি কারখানার জন্য মারাত্মক দূষণ ছড়াচ্ছে পরিবেশ ও প্রকৃতিতে। কারখানার কেমিক্যাল বর্জ্যে চরম হুমকিতে পড়েছে গাছপালা, ফসলি জমিসহ পুরো জীববৈচিত্র্য। স্থানীয়দের অভিযোগ, জনস্বাস্থ্যের উপর সীসা কণার মারাত্মক ক্ষতিকর প্রভাব থাকলেও সে বিষয়ে ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের। তবে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট বিভাগের। সুমন রায়ের রিপোর্ট। এভাবেই দিনরাত ২৪ ঘন্টা ক্ষতিকর সীসা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে ক্ষতিকর লিড অ্যাসিড উৎপাদন করছে চীনা মালিকানাধীন জিনওয়ান স্টোরেজ লিমিটেড। অথচ কলকারখানা, পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কোনো দপ্তরের অনুমোদন নেই প্রতিষ্ঠানটির। জীবন জীবিকা রক্ষায় প্রতিষ্ঠান বন্ধে দাবি জানালেই স্থানীয়দের দেওয়া হচ্ছে হামলা মামলা সহ নানা হুমকি। আমরা ফলাফল অসুবিধা হইতেছে, তারা আরো আমাদেরকে হুমকি দেয় যে যদি এটার মধ্যে কেউ কথা বলতে আসে তাহলে এদেরকে মামলা দিবে। শিগগিরই উদ্যোগ না নিলে জনস্বাস্থ্য, পরিবেশ ও প্রতিবেশ দীর্ঘস্থায়ী হুমকিতে পড়বে। প্রায় ৩,০০০ একর ফসল জমি, যে জমি একদম মানে শক্ত পাথরের মতো হয়ে গেছে, ওইখানে কোনো ফসল ফলানো সম্ভব হচ্ছে না। এদিকে বৈধ কোনো কাগজপত্র না থাকার কথা স্বীকার করেছে কারখানা কর্তৃপক্ষ। আমাদের কিছু ডকুমেন্টস ল্যাকিংস আছে, সেটা ঠিক আছে, কিন্তু আমরা সেগুলো সাবমিট করেছি এবং সাবমিট করার জন্য প্রসেস আছে, উইদিন শর্ট টাইমে আমরা এগুলো পেয়ে যাব। তবে পরিবেশ বিরোধী কর্মকাণ্ডে জড়িত কোনো প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হবে না জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। কারখানা বন্ধ করার জন্য, কারখানার যে ক্ষতি করেছে ওই এলাকার মানুষের সে ক্ষতিপূরণ আদায় করার জন্য আমি সুপারিশ করেছি, দপ্তর থেকে অ্যাকশনও নেওয়া হয়েছে। কিন্তু আমরা হাইকোর্টের রিটের আদেশ থাকার কারণে এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে আপিল থাকার কারণে এখন বর্তমানে কোনো কার্যক্রম নিতে পারছি না। তবে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলছে প্রশাসন। হাইকোর্ট একটা ৬ মাসের তাদেরকে সময় দিয়েছে যে পরিবেশগত যত ছাড়পত্র তা গ্রহণ করতে হবে এই ৬ মাসের মধ্যে, অন্যথায় এইভাবে কার্যক্রম চালাতে পারবে না বললে সেটা ডিক্লারেশন আসবে। জীবন জীবিকা রক্ষায় অবৈধ ব্যাটারি কারখানা বন্ধে দ্রুত কার্যকরী উদ্যোগ নেবে সংশ্লিষ্ট প্রশাসন, প্রত্যাশা ভুক্তভোগীদের। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই।
এবারে খেলার খবর। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ ও কনফারেন্স লিগের মতো ইউএফা ইউরোপা লিগ ফুটবলের রাউন্ড অফ 16-এ ড্র হয়েছে। 6 ও 13ই মার্চ রাউন্ড অফ 16-এর 2 লেগের খেলা হবে। রাউন্ড অফ 16-এর ড্র নিয়ে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদ, আরেক ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পারের প্রতিদ্বন্দ্বী ডাচ ক্লাব এজে আলকমার। ইতালিয়ান ক্লাব রোমা খেলবে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে। রাউন্ড অফ 16-এর গন্ডি পেরুলে ম্যানিউর সম্ভাব্য প্রতিপক্ষ হবে রোমানিয়ার ক্লাব এফসিএসবি অথবা ফরাসি ক্লাব অলিম্পিক লিও। টটেনহামের শেষ 8-এর প্রতিপক্ষ হতে পারে ডাচ ক্লাব আলকমার এবং জার্মান ক্লাব অ্যান্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের মধ্যকার রাউন্ড অফ 16-এর জয়ী দল। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মানবাধিকার লঙ্ঘনের দায়ে শেখ হাসিনাকে আইসিসিতে তুলতে সরকারের গড়িমসি কেন প্রশ্ন, আশ্রয় দিয়ে ভারত সংকটে আছে মন্তব্য। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দেবে বলে তারেক রহমানের আশা, দলে অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে গণশুনানি বুধবার, খরচ কমানো ও সিস্টেম লস রোধ করলে দাম বাড়ানোর প্রয়োজন নেই বলছে ক্যাব। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ মুখোমুখি 2 চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান, দুবাইয়ে হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে ভক্তদের জমজমাট লড়াইয়ের প্রত্যাশা। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।